কাছে যেই ইন্টেল আছে, আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হচ্ছে ইউনুস, কোয়ার্টার মাস্টার জেনারেল, তারপরে হচ্ছে যে আপনার আইকেবি যেটা ইকবাল করিম ভুইয়া, এরা সহ ওয়াকারকে উৎখাতের জন্য অনেকবার চেষ্টা করেছে। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম দর্শক মহলে, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো, যেগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গ্রেপ্তার হতে পারেন এবং যে কোনো সময় তার বিপদ গুণে আসছে, তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। অনেকেই প্রমাণ দিয়েছেন যে তিনি পদত্যাগ করে বিদেশ চলে গিয়েছেন। আসল বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরবো, কী হয়েছে পর্যায়ের অন্তরালে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে এবং তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বনছে না এবং দ্বন্দ্ব লেগেই চলছে। আসুন কথা না বাড়ি সম্পূর্ণ প্রতিবেদন দিকে আসি। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে প্রশ্ন উঠছে, কেন তিনি বারবার খবরের শিরোনামে উঠে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই বলছেন অনেকে, আবার কেউ বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছেন। আবার কেউ কেউ বলছেন সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বাংলাদেশে এখন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু হঠাৎ কেন তিনি খবরের শিরোনামে? 5ই আগস্টের পর সেনাপ্রধান এমন কিছু মন্তব্য বা কার্যকলাপ করছেন, তাতে তিনি কাকে সমর্থন করছেন বা কাকে করছেন না সেই নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে 6 মাস কেটে গিয়েছে। এখন সে দেশের সেনাপ্রধান কি এই সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন, নাকি তিনি এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান পদগুলিতে পরিবর্তন আনতে চাইছেন? বর্তমান বাংলাদেশে যেভাবে সংঘর্ষ, খুন, হানাহানি, ধর্ষণ বেড়েই চলেছে, সেই আবহে এই ধরনের প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবার এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম বেশ কিছু দাবি করেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি একজন শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন তিনি। তাতে সেনাপ্রধান হতাশ হয়েছেন। ইউনূস আমলে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ইউনূসের ওপর যে সেনাপ্রধানের আস্থা নেই সেটা স্পষ্ট। এদিকে সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, আমি সতর্ক করে দিচ্ছি নিজেদের বিগড়ে যাওয়া। এবং আমি আপনাকে এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছি যে তার ট্র্যাক রেকর্ড, আজকে আমি এটা বলেছি আগের। আমরা জানি যে কানাডাতে তার অর্থ পাচারের কথা, এটা আমরা শুনেছি, সে কিভাবে টাকা পেয়েছে না পেয়েছে। ফলে একটা মানুষের এই হঠাৎ করে বদলে যাওয়া, তার এই জঙ্গি সর্দার হিসেবে আবির্ভূত হওয়া, তার পেছনের এই হিজবুত তাহরিরকে নানানভাবে এই মোর্চাটাকে, এই হিজবুত তাহরির কোয়ার্টারকে মদত দেওয়া, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বিস্ময়ের। যে একটা মানুষ ঠিক এই অর্থে বাক চেঞ্জ করে কিভাবে? তাহলে কি এবার শান্তি সেনা ঢুকবে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে। অনেকে অনুমান করছে হবে। আমি বলছি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেটা শুরু হয়েছে, অফিসিয়ালি শুরু হয়েছে 5ই আগস্ট থেকে। যেভাবে সাধারণ মানুষকে মারছে আপনি দেখেন না, এই মাসের লাস্ট মাসের 6 ফেব্রুয়ারি যখন 32 নম্বর ভাঙলো, তখন 32 নম্বর ভাঙার পাশাপাশি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সব ভেঙে পুড়িয়ে দেওয়া হলো। আজকে যদি বলা হয় যে অমুকের বাড়ি ওইখানে, এটা ভেঙে ফেলো, অমুকের বাড়ি সেখানে ভেঙে ফেলো, কোনো জবাবদিহিতা নেই। এবং সরকার এটাকে প্রমোট করছে। সরকার এই জঙ্গিবাদ, মৌলবাদকে ক্রমাগতভাবে, এইটা পুরোটাই হচ্ছে ইউনূসের একদম প্রেসক্রিপশনে। এই যে একটা নতুন যে টোকাইদের দল যেটা হলো নাগরিক পার্টি, তারা আবার কায়দা করে দিয়েছে। এটা কমপ্লিটলি একটা স্ট্রিট বেগারদের, এই টোকাইরা একসাথে জড়ো হয়ে এই দলটা করেছে। এটাকে দল বলাটাও তো আসলে এটা ভিক্ষুকদের, টোকাইদের দল। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই পুরো ঘটনাটাতে সেনাবাহিনীর ভূমিকাটা কি? 32 নম্বর যখন ভাঙছিল, সেনাবাহিনী কি করেছে? কোথায় ছিল দেখাই তো যায়নি। এসেছে, এটা লোক দেখানোর জন্য এসেছে, চলে গেছে। তারা বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছে, আমি যখন খোঁজ খবর নিয়েছি, তারা বলে বেড়াচ্ছে যে না, এটা ওখানকার পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ করেনি, হঠাৎ করে সেনাবাহিনীকে ডাক দিয়ে। হঠাৎ করে আপনার এখান থেকে ধরা যাক ধানমন্ডি 32 থেকে ক্যান্টনমেন্ট যেটা মহাখালী কত কিলোমিটার হবে? 6-7 কিলোমিটার। সেনাবাহিনী
6-7 কিলোমিটার দূরে মার্চ করতে পারবে না, তাহলে যুদ্ধে কি করবে তারা? আপনার ধরা যাক যুদ্ধে এরকম হঠাৎ করে খবর আসলো যে একটা ক্যান্টনমেন্ট ভেঙে দেওয়া হবে, তখন কি করবে? তো তারা যখন বলে যে এটা হঠাৎ করে হয়েছে, এই করে হয়েছে, সেনাবাহিনীর 10টা এপিসি যদি সেখানে আসতো, অ্যাটলিস্ট 10-15 হাজার সৈন্য যদি সেখানে আসতো, এটা তো শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলে ব্যাপারটা তা না, এটা ঐতিহাসিক স্থান, এটা একটা হেরিটেজ, এটা একটা মুক্তিযুদ্ধ, এটা একটা জাদুঘর ছিল, সবচেয়ে বড় বড় একটা মিউজিয়ামে কিন্তু মানুষ থাকতো না। ফলে এই প্রত্যেকটা ঘটনা সেনাবাহিনীর ব্যর্থতা প্রমাণ করে। এবং আপনার যে প্রশ্নটা ছিল পার্টিকুলার হচ্ছে যে এই গৃহযুদ্ধটা যদি এইভাবে কন্টিনিউ করে, আপনার কি মনে হয় ইন্দিরাজি, আমাদেরকে যদি এইভাবে গলা টিপ দিয়ে ধরা হয়, ক্রমাগতভাবে আমাদেরকে হত্যা করা হয়, মারা হয়, এই দেশের মানুষ না বলে আমাদেরকে ক্রমাগতভাবে বলা হচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না, আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, আমরা রাজনীতি তো অনেক দূরের কথা, আমরা রাস্তায় বের হতে পারি না, হাউসে। তো এরকম একটা জায়গাতে শান্তি রক্ষী আসবে না তো কি হবে? শান্তি রক্ষী মাস্ট। ঠিক কথা, কারণ যেভাবে এখনো পর্যন্ত মানুষজন রয়েছেন বাংলাদেশে, একেবারে অবর্ণনীয় অবস্থা, যেভাবে তাদের ওপর, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণের ঘটনাটা ঘটছে, এখন দেখা যাচ্ছে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়। কারণ এই যে একটা অর্ডার, ভারতের গোপন অর্ডার, তাতে যে একটা প্রভাব পড়েছে সেটা সেনাপ্রধানের বক্তব্য থেকে পরিষ্কার। তারপর কোন দিকে যায় পরিস্থিতি, আমাদের নজর অবশ্যই থাকবে। অনেক ধন্যবাদ দাদা, আপনি আজকে স্টুডিওতে এলেন এবং এই মুহূর্তে যে বাংলাদেশের পরিস্থিতি সেগুলোও আপনি তুলে ধরলেন, যে তারপরে কোন দিকে এগোচ্ছে, সেনাপ্রধান কি করবেন, তার পেছনে কি চক্রান্ত চলছে, সমস্ত একটা তথ্য আপডেট সম্পূর্ণটাই তুলে ধরলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার। এইভাবে সমস্ত আপডেট, সমস্ত তথ্য আমরা তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান আমরা দেখি যে একের পর এক রহস্য, একের পর এক উন্মোচন হচ্ছে বাংলাদেশ নিয়ে, যে বহির্বিশ্বের একটি চাপ এবং বহির্বিশ্বের যে একটি পর্দার অন্তরালে কূটনৈতিক একটি চাপ সৃষ্টি করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রেশার ক্রিয়েট করা, সেনা প্রধানদের উপর প্রেশার ক্রিয়েট করা, এগুলো কিন্তু চলছেই, আমরা কিন্তু সেগুলো ভাসমান দেখছি। তারপর আমরা বলতে চাই যে অবশ্যই দেশ এবং জাতির উদ্দেশ্য করে যে সর্বদাই আমরা বাংলাদেশের মানচিত্রকে উচ্চত রাখার জন্য অবশ্যই আমাদের প্রত্যেক নাগরিকেরই সামনে আসতে হবে এবং প্রত্যেক নাগরিকেরই ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। কেননা গুজব এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রপাগান্ডা এবং তাদের ষড়যন্ত্রের মধ্যে যদি বাঙালি জাতি পা দেয়, তাহলে অবশ্যই বাংলাদেশ অল্পতে ধ্বংসের পথে আমরা নিয়ে যেতে দেরি করব না। তাই সকলের কাছে অনুরোধ করছি, বাংলাদেশকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে সকলকেই আমরা সেভাবেই জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।